দিনের শেষের একেবারে শেষ প্রান্তে এসে ভোটের দিনের শেষ ভোটারটি যখন ভোট কেন্দ্রে যায় সারাদিনের কাজ শেষে, সে যদি মনে করে, সেটা যে কোনো কেন্দ্রে হতে পারে, দেশের যে কোনো প্রান্ত হতে পারে, সে যদি মনে করে যে সে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোটটা ঠিকঠাক মতো দিতে পারবে, তার ভোটটা সেই দেবে এবং ভোটটা দিয়ে সে নিরাপদে বাড়ি ফিরবে, রাতে শান্তিতে ঘুমোতে পারবে, নিশ্চিন্তে ঘুমোতে পারবে, সেই ভোটটি ভালো। আমি গত কয়েক সপ্তাহ ধরে পেশাগত স্বার্থে আমি এবং আমার সিজিএস এর সহকর্মীরা এই দেশের হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, আদিবাসী, উপজাতি, যে নামেই ডাকেন না কেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, মারমা, গারো, বেদে, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ, তৃতীয় লিঙ্গ, হিজড়া যেভাবেই বলেন না কেন, সাঁওতাল, দলিত, এই সম্প্রদায়গুলোর মানুষের সঙ্গে কথা বলেছি, কখনো একসঙ্গে ডেকে, কখনো আলাদা আলাদা ভাবে, ঢাকায় এবং ঢাকার বাইরে অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, নানা প্রক্রিয়ায় কথা বলেছি। এটি গবেষণার স্বার্থে কেউ নিরাপদ মনে করেন না। সরকারের উপর, রাষ্ট্র ব্যবস্থার উপর কারো কোনো আস্থা নেই। অভ্যুত্থানের পরে যখন হিন্দু সম্প্রদায়ের উপরে নানান আক্রমণ হলো, তখন প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দেখা করেছিলেন এবং তিনি তাদেরকে বলেছিলেন যে এইসব অভিযোগ করা, এইসব সমস্যা বলে আসলে লাভ নেই। আসুন আমরা সবাই মিলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করি। আইনের শাসন থাকলে আপনাকে আর কোথাও যেতে হবে না এবং সমস্যাগুলো এত প্রকট হবে না। তিনি যথার্থ বলেছিলেন, আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূস। কিন্তু 17 মাস পরে এই প্রশ্ন তো তোলাই যায়, কোথায় সেই আইনের শাসন? আইন কি সমান জন্য সমান? বিচার কি চাইলেই পাওয়া যায়? বিচারের বাণীতে অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে এবং অনেক সময় যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, তাড়াহুড়ো করে যখন বিচার হয় না, সব বিলম্বিত বিচারও আসলে বিচার না। আর এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে কত মানুষ আর্থিকভাবে, সম্পদের দিক থেকে নিঃস্ব হয়ে গেছে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। একটা দেশ কখন গণতান্ত্রিক হয়ে ওঠে জানেন? দেশটা গণতান্ত্রিক হয় তখন যখন সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়, যে কোনো বিবেচনা থেকে হোক, ধর্মে, বর্ণে, গোত্রে, লৈঙ্গিক বিবেচনায়, তারা দেশটাতে নিরাপদ মনে করে। তারা মনে করতে পারে যে দেশটা তাদের। সামনে ভোটটা কখন ভালো হয় জানেন? দিনের শেষের একেবারে শেষ প্রান্তে এসে ভোটের দিনের শেষ ভোটারটি যখন ভোট কেন্দ্রে যায় সারাদিনের কাজ শেষে, সে যদি মনে করে, সেটা যে কোনো কেন্দ্রে হতে পারে, দেশের যে কোনো প্রান্ত হতে পারে, সে যদি মনে করে যে সে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোটটা ঠিকঠাক মতো দিতে পারবে, তার ভোটটা সেই দেবে এবং ভোটটা দিয়ে সে নিরাপদে বাড়ি ফিরবে, রাতে শান্তিতে ঘুমোতে পারবে, নিশ্চিন্তে ঘুমোতে পারবে, সেই ভোটটি ভালো। আমি গত কয়েক সপ্তাহ ধরে পেশাগত স্বার্থে আমি এবং আমার সিজিএস এর সহকর্মীরা এই দেশের হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, আদিবাসী, উপজাতি, যে নামেই ডাকেন না কেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, মারমা, গারো, বেদে, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ, তৃতীয় লিঙ্গ, হিজড়া যেভাবেই বলেন না কেন, সাঁওতাল, দলিত, এই সম্প্রদায়গুলোর মানুষের সঙ্গে কথা বলেছি, কখনো একসঙ্গে ডেকে, কখনো আলাদা আলাদা ভাবে, ঢাকায় এবং ঢাকার বাইরে অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, নানা প্রক্রিয়ায় কথা বলেছি। এটি গবেষণার স্বার্থে কেউ নিরাপদ মনে করেন না। সরকারের উপর, রাষ্ট্র ব্যবস্থার উপর কারো কোনো আস্থা নেই। তারা যে জীবনের ভুল ত্রুটি করেননি রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক কর্মকাণ্ডে, সেটা তারা মনে করেন না। তারা মনে করেন যে তাদেরও ভুল ত্রুটি ছিল এবং ভুল তো সবারই হয়, সংখ্যাগরিষ্ঠের ভুল হয় না? হয়, বড় ছোট সবার ভুল হয়। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে এক করে ফেলা, তাদেরকে একটা রাজনৈতিক দলের সঙ্গে ট্যাগ করে দেয়া, এটা তারা মানতে পারছেন না। তাদের সমর্থকরাও নানা দলের সঙ্গে আছেন। মুক্তিযুদ্ধে, 24-এর অভ্যুত্থানে, এর আগের অভ্যুত্থানগুলোতে তাদের ভূমিকা ছিল, অংশগ্রহণ ছিল এবং যে তথ্যপাত্র, যে ঘটনাগুলো 24-এর অভ্যুত্থানের পরে এই দেশে ঘটেছে, আগেও ঘটেছে, সেগুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলছে। সেই ঘটনাগুলো রাষ্ট্র যখন স্বীকার করেন এবং রাষ্ট্র যখন বলে যে এগুলো সাম্প্রদায়িক ঘটনা নয়, এগুলো রাজনৈতিক বিবেচনা থেকে হয়েছে, সংকটটা সেখানেই। রাষ্ট্র এই যে সাফাই গায়, হ্যাঁ, আমি বলছি না যে কোনো ঘটনা রাজনৈতিক বিবেচনা থেকে হয়নি। আওয়ামী লীগ করার কারণে একজন মুসলমানের বাড়ি যদি আক্রান্ত হতে পারে, অন্য ধর্মের কারো বাড়িও আক্রান্ত হতে পারে। কিন্তু রাষ্ট্র যখন একটা অন্যায়কে সাফাই গায়, সেটা সাম্প্রদায়িক কারণে হোক আর যে কোনো কারণেই হোক, তখন বুঝতে হবে এই রাষ্ট্র, এই সরকার তার নিরাপত্তা দিতে ব্যর্থ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট নিয়ে আতঙ্কিত। অতীত অভিজ্ঞতা আছে, ভোটের আগের অভিজ্ঞতা আছে, ভোটের দিনের অভিজ্ঞতা তাদের আছে, ভোটের পরের অভিজ্ঞতা আছে এবং অধিকাংশ সময় তারা যখন সাফার করেন, একা সাফার করেন না, পুরো পরিবার নিয়ে সাফার করেন, পুরো গোষ্ঠী নিয়ে তারা সাফার করেন। বাড়িঘর জ্বালিয়ে দেয়া, নিপীড়ন, নির্যাতন, রেপ করা তাদের মেয়েদের, এইসব ঘটনা বাংলাদেশে অতীতেও ঘটেছে এবং সেই আতঙ্কে তারা আছেন। তারা বিশ্বাসই করতে চান না ভোটটা
হলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন। তারা মনে করেন গেলেও বিপদ, না গেলেও বিপদ। যাকে ভোট দিবেন সেও বিশ্বাস করবেন না, যাকে দেবেন না সেও তার উপরে চড়াও হবে। যে হারবে সে যেমন তার উপরে চড়াও হবে, যে বিজয়ী হবে সেও তার উপরে চড়াও হতে পারে। বহুমাত্রিক সংকটের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। স্মরণ আছে অভ্যুত্থানের পরে যখন হিন্দু সম্প্রদায়ের উপরে নানান আক্রমণ হলো, তখন প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ দেখা করেছিলেন এবং তিনি তাদেরকে বলেছিলেন যে এইসব অভিযোগ করা, এইসব সমস্যা বলে আসলে লাভ নেই। আসুন আমরা সবাই মিলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করি। আইনের শাসন থাকলে আপনাকে আর কোথাও যেতে হবে না এবং সমস্যাগুলো এত প্রকট হবে না। তিনি যথার্থ বলেছিলেন, আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূস। কিন্তু 17 মাস পরে এই প্রশ্ন তো তোলাই যায়, কোথায় সেই আইনের শাসন? আইন কি সমান জন্য সমান? বিচার কি চাইলেই পাওয়া যায়? বিচারের বাণী তো অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে এবং অনেক সময় যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, তাড়াহুড়ো করে যখন বিচার হয় না, সো বিলম্বিত বিচারও আসলে বিচার না। আর এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে কত মানুষ আর্থিকভাবে সম্পদের দিক থেকে নিঃস্ব হয়ে গেছে। এই সংকট কিন্তু আমরা বিবেচনায় নিই না। মূল কথা হচ্ছে যারা সংখ্যালঘিষ্ঠ যে কোনো বিচারে, আবারও বলি, ধর্ম বর্ণগোত্র, সংখ্যাগরিষ্ঠের দায়িত্ব হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেয়া, তাদেরকে অভয় দেয়া, তাদের আস্থা অর্জন করা এবং অবশ্যই তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব তাদের দিকে বিশেষ নজর দেয়া। কিন্তু আমাদের রাষ্ট্র সেটা দেয় না। এই যে আমি তাদের সঙ্গে কথা বলতে গিয়ে এটাও বুঝেছি, এই যে গণভোট হবে, তারা কিছুই জানে না, বোঝে না এবং আগ্রহ তাদের নেই। ধর্মনিরপেক্ষতার বদলে বহুত্ববাদ, সেটা তাদেরকে আকৃষ্ট করতে পারছে না, কারণ পুরো প্রক্রিয়া তাদেরকে আলোচনার মধ্যে আস্থায় নেওয়া হয়নি। যেমন দেশের নারীদের নেওয়া হয়নি, তেমন তাদেরকেও নেওয়া হয়নি। আমি কথা বলবার সময় তাদের বুঝিয়েছি, বলবার চেষ্টা করেছি যে এই যে আমরা যারা মুসলমান সম্প্রদায়, আমাদের মধ্যে তো ইসলামের মধ্যে কত রকমের ভাগ। আমাদের দেশেই আমরা অনেক সময় আহমেদিয়া, কাদিনী তাদেরকে স্বীকার করতে চাই না, শিয়া সুন্নির বিভেদ, আমরা তাদেরকে অনেক সময় কাফের বলি। কাফের সিদ্ধান্ত কে নেয়? সৃষ্টিকর্তার অধিকার, আল্লাহ তাআলা নেওয়ার কথা। কাজেই এটা নিয়ে মন খারাপ করবার কোনো কারণ নেই। ধর্মের ভিত্তিতে যে সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যালঘিষ্ঠতা, মতের ভিত্তিতেও সেটা আছে এবং যারা সংখ্যায় কম সেখানে তারা নানা রকমের সাফারিংসের শিকার হন। নারীদের কথা বলি না, কারণ আমি বুঝিয়েছি তাদেরকে যে দেশের তো জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, ভোটার মাত্র 1% কম। কিন্তু রাজনীতিতে নারী কোথায়, অংশগ্রহণ কোথায়? একসময় 30%, এখন সেটা কমিয়ে 5% করা হলো যে মনোনয়ন দিবেন। কেউ তো না, কোনো রাজনৈতিক দল না। এই যে ক্ষমতার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত এবং বিএনপি তো 5% দিলই না, দিতেই পারলো না। অথচ আমি মনে করি তাদের দেওয়ার সুযোগ ছিল। জামাত তো কাউকে দিল না। তো আপনি অ্যাটিচিউডটা দেখেন, বোঝাবার চেষ্টা করেছি। আসলে সংকট আমাদের নানা জায়গায় আছে এবং রাষ্ট্রটা যদি গণতান্ত্রিক হয়ে না ওঠে তাহলে এই সংকট আসলে মোকাবেলা করতে পারবো না। আসুন সবাই মিলে রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করি। গণতন্ত্রের ভিত যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তুলি। উইনার্স টেক অল, এই প্রবণতা থেকে রাজনীতিকে বের করে আনি। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে, দলের অভ্যন্তরে তাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চাপ দিই এবং যেই দলে গণতন্ত্র নেই আমরা মনে করবো সেই দলকে আমরা বিবেচনা করবো না এবং নির্বাচনকে একটা প্রাথমিক ন্যূনতম শর্ত এবং স্থায়ী এটা ভালো নির্বাচনী ব্যবস্থার দিকে আমরা মনোযোগ দিই। এর বাইরে যে সংকটের মধ্যে আমরা আছি সেই সংকট মোকাবেলা করা সম্ভব হবে না। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।